একটি প্রাইভেট গাড়ির ভিতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। দুজনের বয়স প্রায় 40+। প্রাইভেট গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ 363745। জানা যায় রাজধানীর মৌচাকের ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কার পার্কিংয়ে একটি প্রাইভেট কারে এই দুজনের মরদেহ পাওয়া যায়। এই প্রাইভেট কারটি গত শনিবার ভোর 5টা 30 মিনিটে ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে আসে, কিন্তু এই পর্যন্ত 2 দিন হয়ে গেল কিন্তু গাড়িটি পার্কিং থেকে বের হয়নি বা গাড়ির কাছে কাউকে আসতে না দেখায়। কৌতূহলবশত ওইখানকার সিকিউরিটি গার্ড গিয়েছিল গাড়িটির পাশে গাড়িটি দেখার জন্য। গিয়ে দেখে গাড়ির ভিতরে দুজনকে ঘুমন্ত অবস্থায় দেখা যাচ্ছে, একজন ড্রাইভারের সিটে আর একজন পেছনের সিটে। তো প্রথম অবস্থায় উনি ভাবছে ঘুমাচ্ছে, তখন উনি দরজায় নক করলো কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছে না। তখন উনি বুঝতে পারলো এরা মৃত। কর্তৃপক্ষকে জানানো হয়, কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয় এবং থানা থেকে পুলিশ আসে, সিআইডিরা আসে এবং গাড়ির লক খুলে লাশ দুটি বের করা হয়। লাশের গায়ে ফুসকা পড়া রয়েছে। মৃত্যু কিভাবে হয়েছে এখন পর্যন্ত কারণ জানা যায়নি। সিসিটিভির ফুটেজ থেকে জানা গেল যে গাড়িটি শনিবার ভোর 5টা 30 মিনিটে পার্কিংয়ে আসে। তখন গাড়িতে 3 জন ছিলেন। কিছুক্ষণ পর এক ব্যক্তি চলে যায় এবং 2 ব্যক্তি রয়ে যায়। সিসিটিভির ফুটেজ থেকে শনাক্ত করে যে ব্যক্তি চলে যায় উনি হচ্ছেন গাড়ির মালিক। গাড়িটি রেন্টে চলে এবং গাড়ির ভিতরে থাকা 2 জন ব্যক্তির বাড়ি নোয়াখালী চাটখিলে। একজন হচ্ছেন ড্রাইভার আর একজন ড্রাইভারের প্রতিবেশী। দুজনের বয়স 40+ প্রায়। ড্রাইভারের নাম জাকির আর প্রতিবেশীর নাম হচ্ছে মিজান। খোঁজ নিয়ে দেখা যায় এদের হাসপাতালে কোনো রোগী নেই, পরিচিত কেউ নেই। এখন পুলিশ তদন্ত করছে। তদন্তর পর জানা যাবে এই লাশের মূল রহস্য। এটি কি পরিকল্পিত খুন নাকি অন্য কিছু। সাধারণত হাসপাতালে কার পার্কিংয়ে তারাই গাড়ি পার্ক করে যাদের আত্মীয় স্বজন এই মেডিকেলে রয়েছে বা মেডিকেলে রুগী দেখতে আসে বা পরিচিত কেউ থাকে কিংবা রুগী অ্যাডমিট করতে আসে। কিন্তু এক্ষেত্রে এইরকম কোনো ঘটনাই ঘটেনি। সমস্যা ওই যে বললাম যে গাড়িটি যে জায়গাটায় নিয়ে পার্ক করা হয় সে জায়গায় সিসিটিভির ফুটেজ নাই, সিসিটিভিতে দেখা যাচ্ছে না, যার ফলে এর রহস্য উদ্ঘাটন করতে সমস্যা হচ্ছে। ওনারা এখন মালিককে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দেখা যাক কিভাবে এর রহস্য উদ্ঘাটন করা যায়। আর এদিকে জানা যায় যেহেতু 2 দিন হয়ে গিয়েছে, লাশের অবস্থা তো খুবই খারাপ। লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, লাশ নরম হয়ে গিয়েছে, ফুলে গিয়েছে। যেহেতু গাড়িটা লক করা ছিল, গাড়িটা থামানো ছিল, এসি অফ ছিল, যেহেতু গাড়ি থামানো এসি অফ, ভিতরে তো গরমে লাশটা ফুলে গিয়েছে। এই জন্য বিভিন্ন জায়গায় ফুসকা পড়ে গিয়েছে মনে হচ্ছে। তো তদন্তের পর আসল রহস্য জানা যাবে। এখন জনগণ থেকে নিয়ে সবাই ভাবছে যে আমাদের নিরাপত্তা কোথায়। সব জায়গায় সকাল হলেই খালি মৃত্যুর খবর, হত্যার খবর, খুনের খবর। এত খুন, এত লাশ দেখতে দেখতে এখন বাংলাদেশে মানুষ ভয় পাচ্ছে। সাধারণ মানুষ চলাফেরা করতে ভয় পাচ্ছে, কোথায় যেতে ভয় পাচ্ছে। একটি নিউজে দেখলাম মৌলভীবাজারে গলা কেটে খুন, ভাইয়ের হাতে ভাই খুন, মানে বড় ভাইকে ছোট ভাই খুন করে। ছোট ভাই একেবারেই শিশু, তার বয়সটা বলছে না ইচ্ছে করে, তার নামটাও বলতে চাচ্ছে না পুলিশ। তো যদিও ছোট ভাই এখন খুবই অনুতপ্ত, সে বুঝতেই পারছে না যে কোথায় থেকে সে কী করে ফেললো। আর তার ছোট ভাই বড় ভাইকে গলা কেটে খুন করার মানে কারণটা কি, রহস্যটা কি? একদম সাধারণ একটা ব্যাপার। অনেক সময় থাকে না ভাইদের কাছে আবদার করে, এটা দাও ওইটা দাও, ভাই হয়তো রাগারাগি করে শাসন করে, যেমন বাবা উপস্থিতে বাবা সন্তানকে শাসন করে, সেই রকম যেহেতু বাবা নাই, বড় ভাই ছোট ভাইকে শাসন করেছে। অনেক সময় কথা না শুনলে, পড়ালেখা না করলে, মাদ্রাসায় না গেলে, সেই শাসন থেকে তার মধ্যে একটা রাগ সৃষ্টি হয়েছে বড় ভাইয়ের
প্রতি, প্লাস বড় ভাই নিজের পছন্দে বিয়ে করে নিয়ে আসছে। সেক্ষেত্রে হচ্ছে তার মা ভাবিকে মা দেখতে পারতো না, কি ভাইরা ভাবিকে পছন্দ করতো না, তা নিয়ে সংসারে একটা অশান্তি লেগেই থাকতো। সেখান থেকেও তার মধ্যে ভাইয়ের প্রতি একটা রাগ, মানে এইরকম অনেক ধরনের রাগ। মৃত্যুর আগের দিনও 500 টাকা ভাইয়ের কাছে চেয়েছিল, ভাই দেয়নি, রাগারাগি করে চলতো যে তুই ঠিকভাবে পড়ালেখা করিস না। এই ধরনের মানে রাগগুলি সে ভিতরে 2-3 বছর ধরে পুষে রেখেছে। সেই রাগ থেকে সুযোগ পেয়ে ঘরে রাখা বটি দিয়ে ভাইকে একদম জবাই করে দিয়েছে রাতের বেলা একা পেয়ে। এটা মেনে নেওয়ার মতো যে ভাইকে খুন করে? কিন্তু আমাদের দেশে হচ্ছে। এদিকে রংপুরে চোর সন্দেহে পিটিয়ে 2 জনকে মেরে ফেলছে। সিলেটে আরেকটা ঘটনা, সিলেট গোপালগঞ্জে এক বন্ধু আরেক বন্ধুকে খুন করে ফেলে। মানে খুন কয়েক টুকরো করে ফেলছে, এরকমও শুনেছি। এদিকে টঙ্গীতে পাওয়া গিয়েছে একটি ট্রাভেল ব্যাগে কয়েক টুকরো লাশ। আরেকটা মর্মান্তিক ঘটনা, মানে কি বলবো, বলতে গেলেও বুকটা কেঁপে ওঠে, যে স্বামী সন্দেহ করে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে খুন করে 999-এ পুলিশ কল করে। জানা যায় যে 2 বছরের একটি বাচ্চা এবং 2 মাসের একটি বাচ্চা, এই 2টি বাচ্চা রয়েছে ওই দম্পতির। এবং সবার সামনে সে পুলিশকে বলে যে আমার স্ত্রীর কোনো দোষ নাই, খুব ভালো মানুষ ছিল, আমি তাকে মেরে ফেলেছি। বিনা দ্বিধায় সে বলছে। আমি কি করেছি আমি নিজেও জানি না, এখন সে অনুতপ্ত। ওইদিকে আরেকটা দেখলাম, টাঙ্গাইলের সন্তানের সামনে মাকে হত্যা করে ছেলে মেয়ে 2 জনই সাক্ষী দিচ্ছে। মাত্র কয়েকদিন হলো সাংবাদিক তুহিনকে যে কুপিয়ে মেরে ফেলেছে দুর্বৃত্তরা। একটি খুনের রেশ কাটতে না কাটতেই আরেকটি খুনের পর খুন, লাশের পর লাশ আমাদের সামনে, আমাদের জনগণের সামনে দিনে দুপুরে মেরে ফেলছে। পেপার খুললে, ফেসবুকে গেলে, ইউটিউবে গেলে দেখা যাচ্ছে যে আজকে এখানে খুন হচ্ছে, কালকে ওইখানে খুন হচ্ছে, এখানে মেরে ফেলছে, ওইখানে খণ্ডিত লাশ পাওয়া যাচ্ছে, বস্তা বন্দি লাশ পাওয়া যাচ্ছে, কার্টুন ভর্তি লাশ পাওয়া যাচ্ছে। মানে কি হচ্ছে আমাদের দেশে এগুলি? জনসাধারণের অভিযোগ, বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। দিনে চলাচল করতেও মানুষ ভয় পায়, রাতের কথা তো বাদেই দিলাম। আর বাংলাদেশের মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। কবে পাবে মানুষ নিরাপদ বাংলাদেশ? কবে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে? মানুষের জানে নিরাপত্তা কে দিবে? সাধারণ জনগণের একটি প্রশ্ন রাষ্ট্রের কাছে, জাতির কাছে, প্রশাসনের কাছে, কবে পাবো আমরা একটি নিরাপদ বাংলাদেশ? কবে বন্ধ হবে আমাদের দেশ থেকে এই রাহাজানি, খুন খারাপি, হত্যা? কবে আমরা এই লাশ দেখা থেকে মুক্তি পাবো?